স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সবথেকে ভয়াবহ আন্দোলন হচ্ছে এই কোটা সংস্কার আন্দোলন। ১৫০ জনের মৃত্যু, হাজার হাজার আন্দোলনকারী আহত হয়েছেন। গত এক সপ্তাহ ধরে ইন্টারনেট সেবা বন্ধ ছিল, তাই সঠিকভাবে কেউই বলতে পারছে না যে অ্যাকচুয়ালি কতজন নিহত হয়েছেন, কতজন আহত হয়েছেন, কিংবা কতজনকে গুম করা হয়েছে। তবে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে যে এর আগে বাংলাদেশের কোনো আন্দোলনের শিক্ষার্থীদের এরকম করুণ অবস্থা হয়নি। তাই আজকে আমরা আমাদের এই ভিডিওতে জানবো যে কিভাবে এই আন্দোলনকে এত বড় করার পিছনে সরকারেরই হাত ছিল। সরকারের কোন পাঁচটা ভুল এই আন্দোলনকে এত ভয়াবহ রূপ নিতে সহযোগিতা করেছে। এতদিন আপনার সকলে হয়তো কোটা নিয়ে মোটামুটি সবকিছু বুঝে গিয়েছেন যে কোটা কি, কত শতাংশ কোটা ছিল, এখন কত শতাংশ কোটা আছে। তাই এখন কোটা নিয়ে বেশি কথা বলতে চাচ্ছি না। এই ভিডিওতে আমাদের মূল ফোকাসে থাকবে এই কোটা সংস্কার আন্দোলন এবং এই আন্দোলনের শিক্ষার্থী এবং সরকারের অবদান। ২০১৮ সালের ৪ অক্টোবর নারী কোটা ১০%, মুক্তিযোদ্ধা কোটা ১০% এবং জেলা কোটা ১০% বাতিলের সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু ২০২৪ সালে ৫ জুন এসে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ সরকারের এই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে এবং অবৈধ ঘোষণা করার পরের দিন অর্থাৎ ৬ জুন সাধারণ শিক্ষার্থীরা আবার বিক্ষোভ শুরু করে কোটা সংস্কারের জন্য। ছাত্রদের বিক্ষোভের মুখে সরকার ৩০ জুন পর্যন্ত সময় চায় এবং যেহেতু জুন মাসে কুরবানি ঈদও ছিল, তাই সরকারকে সময় দিতে রাজি হয়ে যায় সাধারণ শিক্ষার্থীরা। কিন্তু ৩০ জুন পর্যন্ত কোনো প্রকার সিদ্ধান্ত না আসায় ১ জুলাই থেকে আবারও নিজের আন্দোলন শুরু করে দেয় সাধারণ শিক্ষার্থীরা। যখন ১ জুলাই এই আন্দোলন আবারও শুরু হয়, তখন কিন্তু এই কোটা সংস্কার আন্দোলন শান্তিপূর্ণভাবে চলছিল, কিন্তু সবকিছু পরিবর্তন হতে থাকে বা পরিস্থিতি খারাপ হতে থাকে ১৪ জুলাই থেকে। ১৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক বক্তব্যে আন্দোলনকারীদেরকে রাজাকারের নাতিপুতি হিসেবে অভিহিত করেন। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? যুদ্ধে কিন্তু মুক্তিযোদ্ধারাই জয়ী হয়েছিল, রাজাকাররা জয়ী হয় নাই। হ্যাঁ, এখানে হয়তো প্রধানমন্ত্রী আন্দোলনকারীদেরকে রাজাকারের নাতিপুতি বলতে চায়নি বা ওনার কথা বলার মিনিংটা এরকম ছিল না, কিন্তু ওনার কথা বলার যে টোন, ভয়েস অফ টোন, ওনার কথা বলার যে অঙ্গি ভঙ্গি, যেভাবে উনি কথাটা বলেছেন, সেটা দেখে এমনটাই মেসেজ যাচ্ছিল সাধারণ শিক্ষার্থীদের কাছে যে উনি বলতে চাচ্ছেন যে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি বা যারা মুক্তিযোদ্ধার সন্তান না, তারা হচ্ছে আসলে রাজাকারের নাতিপতি, বা যারা এই আন্দোলন করছে তারাই হচ্ছে রাজাকারের নাতিপতি। আর এইটাই ছিল সরকারের প্রথম ভুল। সরকারের এখানে মনে রাখা উচিত ছিল যে উনি কোনো বিরোধী দলের নেতাদের ব্যাপারে কথা বলছে না, উনি কথা বলছেন সাধারণ শিক্ষার্থীদের ব্যাপারে, যে শিক্ষার্থীরা বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে নিজের মেধার জোরে সিট নিয়ে বসে আছে। সুতরাং এখানে প্রধানমন্ত্রীকে কথা বলার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করার দরকার ছিল। তাছাড়া রাজাকার শব্দটা এমনিতেই কিন্তু বাংলাদেশে একটা ভয়ানক শব্দ। বাংলাদেশে যত প্রকারের গালি আছে, সকল গালিকে একত্র করার পর এই রাজাকার শব্দটা তৈরি হয়। এই শব্দটা যখন স্টুডেন্টদের বিরুদ্ধে ব্যবহার করা হয়, তখন স্টুডেন্টদের রাগের কোনো সীমা থাকে না। ফলে রাগে অভিমানের শিক্ষার্থীরা এখানে স্লোগান দিতে শুরু করে, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এই স্লোগানের পর পরিস্থিতি ভয়ানক থেকে ভয়ানক হতে থাকে। সাধারণ শিক্ষার্থীদের মাঝে সরকারের প্রতি রাগ বাড়তে থাকে এবং ওইদিকে সরকারও এই কোটা আন্দোলনকে অনেকটা সরকার বিরোধী আন্দোলন হিসেবে দেখতে শুরু করে, যার ফলে এর পরের দিন অর্থাৎ ১৫ জুলাই সরকারের তরফ থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার চেতনা নষ্ট করার অভিযোগ আনা হয়। আর এটা ছিল সাধারণ শিক্ষার্থীকে অনেকটা ইনডাইরেক্টলি দেশদ্রোহী বলে ডাকার মতন। তাছাড়া দেশদ্রোহীদেরকে হত্যা করাটাও কিন্তু সহজ। ফলে কিন্তু ওই দিনই সাধারণ শিক্ষার্থীদের দিকে লেলিয়ে দেওয়া হয় ফালতু লীগ নামের জঙ্গলি কুকুরদেরকে, যেটা ছিল সরকারের দ্বিতীয় ভুল। এই ভুলের পর থেকে শুরু হয় রক্তের খেলা। ১৬ জুলাই থেকে একের পর এক আন্দোলনকারী নিহত হতে থাকে। ১৮ তারিখ রাত থেকে সারা বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। ১৯ তারিখ থেকে সারা বাংলাদেশে কারফিউ জারি করে দেওয়া হয় এবং এই ১৯ তারিখে কিন্তু সব থেকে বেশি আন্দোলনকারী নিহত হয়েছেন, যেটা ছিল ৬৬ জন। কারণ এই দিনই দেশের ভিতর র্যাব, আর্মি এবং স্পেশাল ফোর্সকে ডিপ্লয়েড করে দেওয়া হয়।
এটা কোনো মুভির দৃশ্য ছিল না, আপনার সত্যি সত্যি এখানে একটা হেলিকপ্টার দিয়ে স্পেশাল ফোর্সকে ইউনিভার্সিটির ছাদের উপর নামতে দেখেছেন, যেটা বাংলাদেশের একটা ইউনিভার্সিটি, এবং এই ইউনিভার্সিটির ভিতর কোনো সন্ত্রাসী হামলা হয়নি। এই ইউনিভার্সিটির ভিতরে রয়েছে সাধারণ শিক্ষার্থী, যাদেরকে দমানোর জন্য মূলত স্পেশাল ফোর্সকে হেলিকপ্টার দিয়ে অনেকটা সিনেমার দৃশ্যের মতন ইউনিভার্সিটির ছাদে নামানো হয়েছে। এর আগে শিক্ষার্থীদের বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা নিতে দেখা গিয়েছিল 1952 সালে পাকিস্তানের হানাদার বাহিনীদেরকে। সেই সালের পর এই 2024 সালে এসে আবারও শিক্ষার্থীদের বিরুদ্ধে এরকম কঠোর অবস্থান নিতে দেখা যাচ্ছে। নিজের দেশেরই শিক্ষার্থীদের প্রতি এত কঠোর ব্যবহার, এত রুড ব্যবহারই ছিল প্রধানমন্ত্রীর তৃতীয় ভুল। এখন পর্যন্ত এই আন্দোলনে 200-র বেশি আন্দোলনকারী নিহত হয়েছেন। প্রথমে যে 150 জনের কথা বলেছিলাম সেটা ছিল 2 দিন আগের খবর। উইকিপিডিয়াতে এইমাত্র খবর পেলাম যে এখন পর্যন্ত এই আন্দোলনে, কোটা সংস্কার আন্দোলনে 200-র বেশি আন্দোলনকারী নিহত হয়েছেন। এখানে সরকারের মনে রাখা উচিত ছিল যে ওনার সামনে যারা আছেন তারা কোনো সন্ত্রাস না, তারা কোনো জঙ্গলি না, তারা কোনো টেররিস্ট না, তারা হচ্ছেন সাধারণ শিক্ষার্থী। তাদের বিরুদ্ধে এত ভায়োলেন্স ব্যবহার করা সরকারের একেবারে উচিত হয়নি। এইখানে সরকার আরো একটা ভুল করেছেন, যেটা ছিল বঙ্গবন্ধুর আদর্শকে মনে না রাখা। বঙ্গবন্ধুর আদর্শ ছিল গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, এবং নিজের অধিকারের জন্য আওয়াজ তোলা কিন্তু ছিল গণতন্ত্রেরই একটা অংশ, যেটা প্রধানমন্ত্রী হয়তো ভুলে গিয়েছিলেন। নিজের অধিকারের জন্য আওয়াজ তুলতে কিন্তু বঙ্গবন্ধুই সর্বপ্রথম আমাদেরকে শিখিয়েছিলেন। ছাত্রদের মাঝে স্বাধীনতা এবং নিজের অধিকার প্রতিষ্ঠার চেতনা জাগিয়ে তুলতেই কিন্তু বঙ্গবন্ধু সেই 75 বছর আগে ছাত্রলীগ নামক একটা মহান সংগঠন প্রতিষ্ঠা করেছিল। আমি এখানে ছাত্রলীগ বলতে সে 1952 সালে ছাত্রলীগের কথা বলতেছি, বর্তমানে ছাত্রলীগের কথা না হয় নাই বললাম। মানে সেই সময়কার ছাত্রলীগের সাথে এটা তুলনার ভিতর পড়েই না বর্তমান সময় ছাত্রলীগ। এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো নিজেই হচ্ছেন বঙ্গবন্ধুর মেয়ে, তাহলে উনি কিভাবে ওনার পিতার আদর্শকে ভুলে গেলেন? এখানে মেন কারণ হচ্ছে ওনার পঞ্চম ভুল, যেটা ছিল ইনসিকিউরিটি, ক্ষমতা অথবা জনপ্রিয়তা হারানোর ভয়। প্রধানমন্ত্রী এখন এটা ভালোভাবে বুঝে গিয়েছেন যে এখন বাংলাদেশের সাধারণ জনগণ তাকে আর আগের মতন একসেপ্ট করছে না বা মেনে নিচ্ছে না। বিশেষ করে 2024 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনের ফলাফল দেখে কিন্তু প্রধানমন্ত্রী হয়তো এই বিষয়টা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। এবার 2024 সালে বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে টোটাল ভোটারের সংখ্যা ছিল প্রায় 12 কোটি, যেখানে ভোটে অংশগ্রহণ করেছে 41.8%, অর্থাৎ অলমোস্ট 5 কোটি মানুষ এবারের নির্বাচনে ভোটে অংশগ্রহণ করেছেন। এই 5 কোটির মধ্যে 65% অর্থাৎ প্রায় 3,25,00,000 মানুষ আওয়ামী লীগকে ভোট দেয়। এই 3,75,00,000 মানুষকে যদি বাংলাদেশের টোটাল জনসংখ্যা 16 কোটিকে দিয়ে ভাগ করে দেওয়া হয়, সেক্ষেত্রে পার্সেন্টেজটা বের হয় 20%। অর্থাৎ বাংলাদেশের টোটাল জনসংখ্যার মাত্র 20% কিন্তু এবার আওয়ামী লীগ সরকারকে ভোট দিয়েছে। বাকি 80% জনসংখ্যা বা 80% ভোটারই কিন্তু এবারে নির্বাচনে অংশগ্রহণ করতে কিংবা আওয়ামী লীগকে ভোট দেওয়া থেকে বিরত ছিল, যেটা প্রমাণ করছে যে বাংলাদেশে এখন আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা তার ইতিহাসের সর্বনিম্নে। দিন দিন আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা কমার বিষয়টা প্রধানমন্ত্রীকে অনেক ইনসিকিউর করে ফেলেছে। ফলে যখনই বাংলাদেশে কোনো আন্দোলন হয় তখন উনি সেটাকে সরকার বিরোধী বা সরকার উৎখাতের একটা আন্দোলন হিসেবে দেখে ফেলেন। যার ফলে উনি এরকম ভুলভাল সিদ্ধান্ত নেন, ভুল বক্তব্য দিতে শুরু করেন। যদি আমি বুঝি না যে এখানে ইনসিকিউর হওয়ার কি আছে, প্রধানমন্ত্রীকে কে কি বা করতে পারবে? তাছাড়া বাংলাদেশের সাধারণ জনগণের সেই সক্ষমতা নেই যে তারা আন্দোলন করে প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে উৎখাত করবেন। এখনকার বাংলাদেশের সাধারণ মানুষের সেই সক্ষমতা নেই। সবকিছু প্রধানমন্ত্রীর হাতের মুঠোয়, তাহলে উনি কিসের এত ইনসিকিউর? উনি যদি এখানে ইনসিকিউর না হতেন তাহলে উনি এই বিষয়টাকে অনেকটা ম্যাচিউর ভাবে সামাল দিতেন। উনি আর্মিদের, সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে এটা অনুমতি দিতেন যে এখানে খুব বেশি ভায়োলেন্স করা না হয়, যেহেতু আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থী। সাধারণ শিক্ষার্থীর উপর গুলি চালানো সে 1952 সালে শুনেছিলাম, আর এই প্রথমবার স্বচক্ষে দেখলাম। সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি চালানোটাই ছিল এবারের সরকারের সব থেকে বড় ভুল, টোটাল এই 5টা ভুলের মধ্যে। যদিও ভয়াবহ অভিজ্ঞতা শিক্ষার্থীকে দমাতে পারবে না। আবার যখন আমাদের অধিকারের দরকার পড়বে তখন শিক্ষার্থীরা আবারও রাজপথে নামবে নিজের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য। গণতন্ত্র বাংলাদেশে ছিল, আছে এবং সবসময় থাকবে। আসসালামু আলাইকুম।